প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় যৌন সমস্যার অত্যাধুনিক চিকিৎসা। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার মেহরান হোসেন 1986 সালের অক্টোবর মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2010 সালে হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর DDV ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি US বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্ম ও যৌনরোগ বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আপনাকেও ধন্যবাদ এবং এনটিভিকেও ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। স্যার, বর্তমান প্রেক্ষাপটে কোন কোন যৌন সমস্যাগুলো বেশি দেখতে পাচ্ছেন? স্বাস্থ্য অনেক রকম। স্বাস্থ্য আমরা বলি, একটা হচ্ছে আপনার শারীরিক স্বাস্থ্য, আরেকটাকে বলা হয় মেন্টাল হেলথ, যেটা নিয়ে এখন অনেক কাজ হয় অনেক দিন ধরে, একটা হচ্ছে যৌন স্বাস্থ্য। তিনটা মিলেই কিন্তু একটা গুড হেলথ বা একটা স্বাস্থ্য। তো বর্তমান যুগে বলেন কিংবা অনেক দিন ধরেই বলেন, আসলে ওই একই টাইপের সমস্যা বা একই ধরনের কমপ্লেনগুলো নিয়েই কিন্তু যৌন রোগের সমস্যা যারা ভোগেন তারা ডক্টরদের কাছে আসেন। তো এই ব্রড স্পেকট্রামে যদি আমরা ভাগ করি, এটাকে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইনফেকশাস ডিজিজ যেগুলো হয়, মানে মেলামেশার কারণে যে ডিজিজগুলো হয়, যেমন সিফিলিস বলি, গনোরিয়া বলি বা HIV বলি কিংবা হেপাটাইটিস বলি, এগুলো একটা। আরেকটা হয় যে যৌন অক্ষমতা রিলেটেড যে প্রবলেমগুলো আছে, যেগুলোকে আমরা বলি সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডার, যেটার মধ্যে আছে ল্যাক অফ লিবিডো, ইম্পোটেন্সি, ইরেকটাইল ডিসফাংশন, প্রিম্যাচুর ইজাকুলেশন, আর্লি ইজাকুলেশন, এগুলো আর কি। তো সুতরাং দুই ভাগে ভাগ। একটা হচ্ছে ইনফেকশন জনিত সমস্যাগুলোর জন্য যেটা হয়, সেটা সাময়িকভাবে ট্রিটমেন্টের পরে অনেক সময় সেরে যায় বেশিরভাগ ক্ষেত্রে। আর একটা হচ্ছে যৌন অক্ষমতা বা দুর্বলতা রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেগুলো। নিশ্চয়ই। আমরা যদি যাদের আসলে যৌন দুর্বলতার যে সমস্যাগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে একটু জানতে চাই আপনার কাছে। আচ্ছা, অনেকে আসলে যৌন দুর্বলতাটাকে অনেক সময় অনেকভাবে কনফিউজ করে ফেলে। তো আমাদেরকে বুঝতে হবে যে আমরা আসলে যে মানুষটা আমার কাছে আসছে, যে পেশেন্টটা, সে কি আসলে যৌন দুর্বলতা ভুগছে, মানে সে কি যৌন দুর্বল, নাকি সে কোনো না কোনোভাবে ল্যাক অফ কনফিডেন্স কিংবা কারো কথা শুনে কিংবা বন্ধুর কথা শুনে কিংবা আত্মীয় স্বজনের কথা শুনে হুট করে ডাক্তারের কাছে চলে আসলো। ব্যাপারটা কিন্তু এরকম না। ডক্টরকে আগে অ্যাসেস করতে হবে যে সে কি আসলেই ইরেকটাইল ডিসফাংশনের রুগী, মানে যৌন দুর্বলতার রুগী, নাকি সে আসলে ভয়ে চলে এসছে কিংবা ল্যাক অফ কনফিডেন্স কিংবা পারফরমেন্স অ্যাংজাইটি থেকে চলে আসছে। এটা আগে নির্ধারণ করতে হবে আমাদেরকে। একেবারে শুরুর দিকে আসলে এদের কোনো লক্ষণ উপসর্গ থাকে কিনা? যারা ইরেকটাইল ডিসফাংশনে ভোগে তাদের খুব কমনলি দুটো লক্ষণ আমাদেরকে এসে বলে। একটা হচ্ছে যে তারা পারফরমেন্স করতে পারে না ঠিক মতো, মানে যারা মেলামেশার সময় বা ইন্টারকোর্সের সময় তাদের যৌনাঙ্গ যেটা আছে সেটা হয় উইক হয়ে যাচ্ছে, অথবা নরম হয়ে যাচ্ছে, অথবা তারা নট হার্ড এনাফ টু পারফর্ম, এটা একটা বলে। আর দ্বিতীয় কথা বলে যে তাদের খুব দ্রুত বীর্যপতন হয়ে যাচ্ছে কিংবা আর্লি ইজাকুলেশন হয়ে যাচ্ছে, যে তারা দেখা যাচ্ছে পেনিট্রেট করার সাথে সাথে তাদের বীর্যস্খলন হয়ে যাচ্ছে, যে তার পার্টনার যিনি আছেন তার পরিপূর্ণ স্যাটিসফ্যাকশনের আগেই তার বীর্যস্খলন হয়ে যাচ্ছে। এই দুইটা শব্দ নিয়ে বা এই দুইটা কমপ্লেন নিয়ে আমাদের কাছে অনেক আসে। আর তৃতীয় যেটা আসে সেটা হচ্ছে তার ইচ্ছার অভাব। পরে যে দেখেন আমার কোনো ইচ্ছাই হয় না, তো সেই ক্ষেত্রে আমাদের জন্য ট্রিটমেন্ট করাতে একটু চ্যালেঞ্জিং, একটু ডিফিকাল্ট। তখন একটা মাল্টিফ্যাক্টোরিয়াল কিছু অ্যাপ্রোচেস বা আমাদেরকে দেখতে হয়, এই একটা ব্যাপার থাকে। তো এই তিনটা হচ্ছে মোস্ট কমন, এছাড়াও অনেক কিছু আছে, বাট 80% এই 3 থেকে 4টা সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন। নিশ্চয়ই। মূলত কোন কোন কারণে আসলে এই সমস্যাগুলো হচ্ছে? আচ্ছা, তো কারণ আমরা একটু ক্লাসিফাই করে কারণগুলো বলি। তো এই ধরনের প্রিম্যাচুর ইজাকুলেশন বলি, ইরেকটাইল ডিসফাংশন বলি, কিংবা ল্যাক অফ লিবিডো ইম্পোটেন্সি, যেটাই বলি না কেন, প্রথমত যেহেতু একটা সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডার, এটা একটা ব্রড হেডিং, তো সুতরাং প্রবলেমগুলোর মধ্যে সবার আগে আমরা বলি সাইকোলজিক্যাল ইস্যু। সাইকোলজিক্যাল ইস্যুর মধ্যে তার পার্টনারের প্রতি একটা অনীহা থাকতে পারে, তার মেলামেশা বা সেক্স নিয়ে একটা ভুল ধারণা থাকতে পারে, কিংবা তার প্রচণ্ড সে অ্যাংশাস, স্ট্রেসড, অথবা সে প্রপারলি ঘুম হয় না। প্রপারলি যাদের ঘুম হয় না তাদের কিন্তু ঠিকমতো সেক্সুয়াল লাইফ ফাংশন করবে না, কারণ ঘুমের অনেক বেনিফিট আছে যেটা আমাদের মেলামেশার বা যৌন জীবনের ক্ষেত্রে পড়ে। তো এটা একটা। দ্বিতীয় যদি আসি, হরমোনাল কিছু ইস্যু থাকে, যেমন কারো যদি যৌন হরমোন কম থাকে, বিশেষ করে আমি ছেলেদের কথাই বলছি, কারো যদি টেস্টোস্টেরন লেভেলটা একেবারে কম থাকে, ফ্রি টেস্টোস্টেরন লেভেল, কিংবা তাদের যদি প্রোল্যাক্টিন লেভেল বেশি থাকে, কিংবা হাইপোথাইরয়েড পেশেন্টদের অনেক সময় এটা হয়। আবার ডায়াবেটিস তো একটা হরমোনাল ডিজিজ আমরা জানি, বা এন্ডোক্রাইন ডিজিজ। যারা ডায়াবেটিসে ভুগে থাকে দীর্ঘদিন ধরে, তাদের অবশ্যই প্রিম্যাচুর ইজাকুলেশন এবং ইরেকটাইল ডিসফাংশন কোনো না কোনো সময় এটা ডেভেলপ করে যায়। এছাড়াও দেখা যাচ্ছে যে আমাদের খাদ্যাভ্যাসের কারণে, খাদ্যাভ্যাস বলি কিংবা বদভ্যাস যেটাই বলি না কেন, স্থূলকায়
বা ওবেসিটি যেটা হয় সেটা যদি কারো যদি ওবেসিটি বেশি পরিমাণে থাকে তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে ওমেন্টাল ফ্যাটগুলো আমাদের যে ক্যাভার্নোসাল আর্টারিগুলো আছে পেনিসে সেগুলোকে ব্লক করে দেয়। তো ব্লক করলে রক্ত চলাচল হয় না, এখান থেকে একটা প্রবলেম হয়। এছাড়াও যাদের স্মোকিং এবং অ্যালকোহল, এই দুটো একদম ডিরেক্টলি আমাদের ইরেকটাইল ডিসফাংশনের সাথে জড়িত। স্মোকিং করলে দেখা যাচ্ছে যে আমাদের ক্যাভার্নোসাল ভেসেলগুলোর এন্ডোথেলিয়াল ইনজুরি হয়, ওই ভেসেলগুলো উইক হয়ে যায়, ওই ভেসেলে রক্ত চলাচল করতে পারে না। ঠিক তেমনি অ্যালকোহলের ক্ষেত্রেও তাই। তো এই কারণগুলোতে আমাদের সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডারটা অনেক বেশি হয়। এছাড়াও কিছু গঠনগত কারণে হয়। আপনার যদি পেনিসে বা লিঙ্গে যদি অ্যানাটমিক্যাল কোনো ইস্যু থাকে, দেখা যাচ্ছে ভেনাস লিকেজ আছে তার, হ্যাঁ, অথবা দেখা যাচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস আছে, হ্যাঁ, অথবা দেখা যাচ্ছে যে তার আগে থেকে পুয়ার আর্টারি সাপ্লাই বা রক্ত চলাচল কম আছে, তো এই ধরনের কারণগুলোতে আমরা খুব বেশি পাই। আপনাদের কাছে আসবার পর আসলে পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় কিনা কোনো? আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা আমাদের করতে হয়, বিকজ একটা স্কিন ডিজিজ আসার পরে কিন্তু আমরা মোস্ট অফ দ্য কেসেসে দেখেই ডায়াগনোসিস করে ফেলি। তো সেই ক্ষেত্রে আমাদের পরীক্ষা নিরীক্ষাটা আমরা দেই ওষুধটা দেওয়া যাবে কিনা। হয়তো কিছু ওষুধ আমরা লিভারের রোগীকে দিতে পারবো না, বা কিছু ওষুধ আমরা কিডনির প্রবলেম যাদের আছে তাদের দিতে পারবো না, কিন্তু যাদের এই যৌন সমস্যাগুলো আছে তো তাদের তো আসলে সব কিছু ভিতরে, তো আমাদের তাদের বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা দেখতে হয়। যেমন বেসলাইন যদি করি তাহলে সেক্ষেত্রে আমাদেরকে তাদের একটা হরমোন প্রোফাইল দেখতে হয়। তার মধ্যে থাইরয়েড, সেরাম টেস্টোস্টেরন, সেরাম প্রোল্যাকটিন, ভিটামিন ডি, হেমোগ্লোবিন A1C, মানে তার যে ডায়াবেটিস যে স্ট্যাটাসটা আছে এগুলো আমরা দেখি। এছাড়াও তাদের এটা দেখার পরে ওষুধ দিয়ে বা ট্রিটমেন্ট দিয়ে যদি কাজ না হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে ডুপ্লেক্স বা কালার ডপলার স্টাডি করি একটা পেনাইল ভেসেলে। যেমন আমাদের হার্টে যেমন আমরা ডপলার করি বা যেটাকে বলা হয় ইকো করা হয়, ঠিক তেমনি পেনাইল ভেসেল ডপলার স্টাডি করা হয়। এই ক্ষেত্রে দেখা হয় কি পেনিসের যে মাসেলগুলো থাকে ক্যাভার্নোসাল মাসেল, ওখানে রক্ত চলাচলটা স্বাভাবিক আছে কিনা। পুরো ইরেকশনটাই কিন্তু নির্ভর করে রক্ত সঞ্চালনের নিরবিচ্ছিন্নতার উপরে। তো সেই ক্ষেত্রে ওখানে যদি কোনো ভেইনের লিক থাকে, কিংবা কোনো আর্টারি যদি চিকন থাকে, কিংবা কোথাও যদি অ্যাথেরোস্ক্লেরোটিক প্লেগ জমে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তার ইরেকশন ঠিকমতো হবে না। আমরা বাহ্যিকভাবে ওষুধ দিচ্ছি, তাকে এটা বলছি ওটা বলছি, হরমোন দিচ্ছি, কিন্তু তার ওই জায়গাতে সমস্যা। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের অনেক ক্ষেত্রে ভাস্কুলার সার্জন এবং ইউরোলজিস্টদের কিন্তু হেল্পের প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে আমরা পেশেন্টটাকে হয় ভাস্কুলার সার্জনের কাছে রেফার করি অথবা ইউরোলজিস্টের কাছেও রেফার করতে হয়। প্রিম্যাচিউর ইজাকুলেশন এর অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে? প্রিম্যাচিউর ইজাকুলেশনের ক্ষেত্রে মোস্ট অফ দ্য কারণ আমি যেটা একটু আগেই বললাম যে সাইকোলজিক্যাল আমরা সাইকোলজিক্যাল বুস্ট আপ করবো। তারপর দেখা যাচ্ছে তার যদি হরমোন কম থাকে তাহলে সেক্ষেত্রে হরমোন আমরা দিয়ে থাকি। তার যদি ডায়াবেটিসের কারণে হয় সেক্ষেত্রে আমরা ডায়াবেটিসটাকে তাকে নিয়ন্ত্রণে করতে বলি। আর কিছু এক্সারসাইজ আছে যেমন সেগুলি কিন্তু প্রিম্যাচিউর ইজাকুলেশনে খুব ভালো কাজ করে, যেমন হচ্ছে পেলভিক ফ্লোর মাসেল স্ট্রেংথেনিং এক্সারসাইজ। আর খুব কমনলি হচ্ছে কেগেল এক্সারসাইজ বলে একটা এক্সারসাইজ আছে, যেটা কিনা বডির নিচের অংশ এক্সারসাইজ, যেটা গাইনির যারা বিশেষজ্ঞ আছেন তারাও দিয়ে থাকে। আর আমরাও দিই হচ্ছে ওই জায়গার মাসেলগুলোকে স্টিফ বা স্ট্রং করার জন্য। আর আধুনিক চিকিৎসার মধ্যে খুব অত্যাধুনিক চিকিৎসার মধ্যে যেটা দুটো আমরা করে থাকি সাধারণত, সেটা হচ্ছে শক ওয়েভ থেরাপি। শক ওয়েভ থেরাপিতে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের জার্নাল আছে, বিভিন্ন ধরনের গবেষণা আছে যে শক ওয়েভ থেরাপিতে প্রিম্যাচিউর ইজাকুলেশনে খুব ভালো কাজ করে। এটা পেশেন্ট টু পেশেন্ট ভেদে নির্দিষ্ট সেশনে দেওয়া হয়। এছাড়াও দেখা যাচ্ছে আমরা অনেক ক্ষেত্রে প্রায়াপাস শট যেটাকে বলা হয়, পি শট, সেটাও কিন্তু প্রিম্যাচিউর ইজাকুলেশনে পেশেন্টদের করে থাকি। সেটা হচ্ছে রক্ত থেকে প্লাজমাটা আলাদা করে ওই পেশেন্টেরই আমরা যে ইরেকটাইল মাসেলগুলোতে বিভিন্ন জায়গায় আমরা ওটাকে ইনজেক্ট করি। এতে দেখা যায় যে মাসেলের রক্ত চলাচল বৃদ্ধি পায় এবং নতুন নতুন রক্তনালী তৈরি হয়, যেটাকে আমরা নিও এনজিওজেনেসিস বলি। এটা সাধারণত দেখা যায় কারো 6টা, কারো 8টা প্রয়োজন হয়। তো মোস্ট অফ দ্য কেসে দেখা যায় যে এটার রেজাল্টটা খুব ভালো হয়। যদি না তার ভেনাস লিকেজ থেকে থাকে তাহলে এই ভেনাস লিকেজ থেকে থাকলে সেটা আমরা ইউরোলজিস্টের কাছে পাঠিয়ে দিই, কারণ এটা ওনারা অন্যভাবে অন্য কিছু পন্থা আছে যেভাবে ট্রিটমেন্ট করে। কিন্তু অন্যান্য কারণে যে ইরেকটাইল ডিসফাংশনগুলো আছে সেখানে শক ওয়েভ এবং পি শট খুব ভালো কাজ করে। নিশ্চয়ই। ইরেকটাইল ডিসফাংশন এর অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি কি রয়েছে? ইরেকটাইল ডিসফাংশনের ক্ষেত্রে অত্যাধুনিক বলতে বেশ কিছু নিউয়ার ওষুধ রয়েছে, যেটা হয়তো 5-6 বছর আগেও মার্কেটে ছিল না। তো সেই ওষুধগুলো আমরা আমাদের এইড হিসেবে ব্যবহার করি। অবশ্যই পেশেন্টের কার্ডিয়াক অ্যাসেসমেন্ট করে কিংবা তার রেনাল ফাংশন, হেপাটিক ফাংশন দেখে আমরা ওষুধগুলো দেই। আর এটার অত্যাধুনিক চিকিৎসার মধ্যেও কিন্তু আমরা পাম্প যেটা আছে পাম্প ব্যবহার করি। আবার দেখা যাচ্ছে যে পি শট যেটা বললাম যে প্রায়াপাস শট, সেটাও করে থাকি। আমরা আপনার কাছ থেকে যে বিষয়টি এখন জানবো সেটি হচ্ছে এই যে যৌনবাহিত রোগগুলো রয়েছে যেগুলো আসলে ইনফেকশনের কারণে হয়ে থাকে, সেই বিষয়গুলো কি কি রয়েছে এবং সেগুলোর অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে? যৌনবাহিত রোগগুলো আসলে অনেকভাবে ক্লাসিফাই করা হয়। যেমন আমরা ক্লাসিফাই করি ব্যাকটেরিয়া থেকে যেগুলো হয়, ভাইরাস থেকে যেগুলো হয়, প্যারাসাইট বা পরজীবী থেকে যেগুলো হয়। তো এগুলো আসলে অনেকগুলো ডিজিজ আছে। তবে কমনলি আমরা যেটা পেয়ে থাকি সেটা চিকিৎসা আসলে বহুদিন ধরে যেটা চলছে ওইটি কনভেনশনাল চিকিৎসা আমরা করে থাকি। এটা এগুলির খুব একটা অত্যাধুনিক চিকিৎসা যে করা হয় তা না।
সেটা ওয়ার্ল্ডে ওই একে একটা প্রোটোকল ফলো করা হয় এই ধরনের ট্রিটমেন্টের জন্য। যেমন যেটা ব্যাকটেরিয়াল, সেটার মধ্যে সবচেয়ে কমনলি হয় হচ্ছে সিফিলিস। হ্যাঁ, তো সিফিলিসটা হয় হচ্ছে সাধারণত একটা ব্যাকটেরিয়া দিয়ে, যে ট্রিপোনেমা প্যালিডাম যে ব্যাকটেরিয়াটা আছে ওটা দিয়ে হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টের টাইটারটা দেখে, ভিডিআরএল টিপিএইচ দুটো টেস্ট আছে, এটা দেখার পরে আমরা ওষুধটা দিয়ে থাকি। এবং এটাও নির্ধারণ করতে হয় যে তার কি প্রাইমারি সিফিলিস না সেকেন্ডারি সিফিলিস না টার্সিয়ারি সিফিলিস। আর খুব কমনলি একটা হয়, সেটা হচ্ছে গনোরিয়া, যেটা হয় হচ্ছে নিশিরিয়া গনোরিয়া নামক একটা ব্যাকটেরিয়া দিয়ে, যেটা হচ্ছে খুব আমরা মানে অনেক সময় টেস্টের ছাড়াও ডায়াগনোসিস করতে পারি। সেটা হচ্ছে তার ইউরেথ্রা থেকে এক ধরনের পুজের মতো সাদা দুধের কালারের একটা পুজ বের হয়, এবং একটা চাপ দিলে আসে, এবং একটা হিস্ট্রিনে দেখা যায় তার কোনো না কোনো মেলামেশা হিস্ট্রি ছিল। তখন আমরা পুজটাকে কালচার সেন্সিটিভিটির জন্য পাঠাই। হ্যাঁ, এছাড়াও দেখা যাচ্ছে এইচআইভি তো হতেই পারে, ভাইরাল যেটা আছে ভাইরাল ডিজিজের মধ্যে। এছাড়াও ভাইরাল ডিজিজের মধ্যে খুব ডেঞ্জারাস যেটাকে আমরা বলি হেপাটাইটিস বি এবং সি, এই দুটোও কিন্তু যৌনবাহিত রোগ, রক্তের মাধ্যমে ছড়া এবং যৌনবাহিত রোগ। এছাড়া প্যারাসাইটগুলোকে আমরা অত সিভিয়ার মনে করি না, বিকজ প্যারাসাইট আপনার ওষুধ দিলে মোটামুটি সেরে যায়। সেই জন্য আমরা আইভারমেকটিন জাতীয় ওষুধ দিই, স্ক্যাবিস বলি বা যেগুলি বলি, আইভারমেকটিন দিলাম, অথবা আপনার যেটা আছে যে পারমিথ্রিন জাতীয় ওষুধ দিলাম। আর ফাঙ্গাস বা এই জাতীয় জিনিসগুলো যেগুলো হয়, ক্যান্ডিডা, এগুলি সাধারণত ওষুধে সেরে যায়। আমরা যেটা নিয়ে চ্যালেঞ্জ ফেস করি সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল ডিজিজগুলো এবং ভাইরাল ডিজিজগুলো সংক্রামকের মধ্যে। চিকিৎসা এবং অপচিকিৎসা আমরা নানা ধরনের বিজ্ঞাপন দেখতে পাই বিভিন্ন জায়গায়, প্রান্তিক পর্যায়ে বিশেষ করে বেশি। এই বিষয়গুলো নিয়ে একটু আপনার কাছে জানতে চাই। আমাদের দেশে যৌন সমস্যার ক্ষেত্রে স্পেশালি চিকিৎসা যতটুকু হয়, আমার মনে হয় তার বহু গুণ বেশি অপচিকিৎসা হয়। যেমন আমাদের সবচেয়ে বড় যে প্রবলেমটা হয়, আমি যেটা ফেস করি, যে লিঙ্গের আকার নিয়ে মানুষের একটা অদ্ভুত রকম একটা সাইকোলজি কাজ করে, যে আমার মনে হয় লিঙ্গের আকার ছোট, যেটাকে আমরা জেনাইটোফোবিয়া বলে থাকি। হ্যাঁ, যেটা টার্ম আছে, যে অনেকে স্বপ্নদোষ নিয়ে একটা নানান ধরনের বিভ্রান্তি দেবো, কিন্তু পেশেন্টদের কাউন্সিলিং করতে হবে যে লিঙ্গের আকার এটাই স্বাভাবিক, কিংবা স্বপ্নদোষ হওয়াটাই স্বাভাবিক। আমার মনে হয় যতটা আমরা হেলথ এডুকেশন বাড়াতে পারবো, এগুলি নিয়ে অ্যাওয়ারনেস তৈরি করতে পারবো, ঠিক ততটাই এই অপচিকিৎসাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, এবং অপচিকিৎসার থেকে মানুষ অ্যাওয়ার থাকবে যে না এটা হলে এটা না, এবং তারা ডক্টরের কাছে যাবেন, এবং একজন ডক্টর তাদেরকে সঠিক পরামর্শটা অবশ্যই দিতে পারবেন। অপচিকিৎসার কারণে কি কি ক্ষতি হতে পারে? প্রচুর ক্ষতি হয়, মানে এটা ক্ষতিটা আসলে বলে শেষ করা যাবে না। যেমন কেউ যদি ইরেকটাইল ডিসফাংশনের জন্য সে ফর এক্সাম্পল একটা ট্যাবলেট খেয়ে ফেললো, সিলিডাফিল টাডারফিল, তার যদি অ্যানজাইনা জাতীয় বুকের অসুখ থাকে, কিংবা তার যদি সিএবিজি করা থাকে, তাহলে সে ইনস্ট্যান্ট তার ডেথ হতে পারে। এমনকি তার হার্টবিট বেড়ে গিয়ে তার অনেক ধরনের কমপ্লিকেশন হতে পারে। আবার দেখা যাচ্ছে কারো যদি স্ট্রোক বা এই জাতীয় একটা হিস্ট্রি থাকে, তো সেই ক্ষেত্রে দেখা যায় তার হেডেক, এই ধরনের ওষুধগুলো সাধারণত হেডেক করে, হেডেক থেকে তার মারাত্মক একটা কমপ্লিকেশন হয়ে যেতে পারে। বা অনেক ওষুধ আমরা যাদের রেনাল ফাংশন ভালো না বা কিডনির ফাংশন ভালো না, তাদেরকে দেই না। তো এইগুলো আসলে না জেনে না বুঝে যদি কেউ খায়, তাহলে মানে লাভ তো হবে না, যেমন কমপ্লিকেশনটা যে কত হবে, তখন কমপ্লিকেশন ম্যানেজমেন্ট করতে করতে আমাদের আসলে একটা চ্যালেঞ্জ ফেস করতে হয় আর কি। নিশ্চয়ই যৌন সমস্যার এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা আরও জানবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যৌন সমস্যার অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদদের কাছ থেকে। ইউরিন ইনফেকশন জনিত সমস্যা অনেকের মধ্যেই কিন্তু দেখা যায়, সেটি পুরুষ হোক কিংবা মহিলা হোক। এই ইউরিন ইনফেকশন জনিত সমস্যায় যদি আপনি সমাধান না নিয়ে আসেন, সেটি কিন্তু পরবর্তীতে আপনার ইউরিনারি ব্লাডারে বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন করে দিতে পারে। সেজন্য আপনাকে অবশ্যই ইউরিন ইনফেকশন হলে ডাক্তারের ট্রিটমেন্টের পাশাপাশি সুষম খাদ্যাভ্যাস মেনে চলতে হবে। সুষম খাদ্যাভ্যাস বলতে বোঝাচ্ছি বেশ কিছু খাবারের কথা আমি এখন বলবো, যেই খাবারগুলো যদি আপনার প্রস্রাবে কোনো ধরনের সমস্যা বা ইউরিনারি ইনফেকশন হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই এড়িয়ে চলতে হবে বা বেশ কিছু খাবার অতিরিক্ত খাদ্য তালিকায় অ্যাড করতে হবে। সবার প্রথমে যদি বলতে হয়, যাদের ঘন ঘন বা ইউরিন ইনফেকশন বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জনিত সমস্যা হয়, তাদের প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। পানি পান করার বিষয়ে তাদেরকে সতর্কতা মেনে চলতে হবে, কেননা দেখা যায় অনেকেই খুব অল্প পরিমাণে পানি পান করেন। এই অল্প পরিমাণে পানি পান করার কারণে তাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জনিত সমস্যা দেখা দিয়ে থাকে। নিয়মিত 10 থেকে 12 গ্লাস পানি শুধু পান করলে হবে না, পাশাপাশি বিভিন্ন ফলের জুস, ডাবের পানি, তরল বিভিন্ন খাবার, সুপি খাবার বা বিভিন্ন সবজি দিয়ে, চিকেন দিয়ে, ডিম দিয়ে তৈরি করা স্যুপ জাতীয় খাবারগুলো আপনি আপনার খাদ্য তালিকায় রাখার চেষ্টা করবেন। তাহলে দেখা যাবে যে আপনার দেহের পানির রিকোয়ারমেন্ট অনেকাংশে পূরণ করতে সেটি সাহায্য করে থাকে। এর পরবর্তীতে যদি বলতে হয়, বিভিন্ন ধরনের ইনফেকশন কমানোর জন্য আমরা ন্যাচারাল রেমেডিস হিসাবে অ্যান্টি ইনফ্লামেটরি খাবারগুলোর কথা বলে থাকি। তার মধ্যে ধরেন দারুচিনি হতে পারে,
জিরা হতে পারে বা আদা হতে পারে, এই জাতীয় খাবারগুলো আপনি কিন্তু পানি দিয়ে ফুটিয়েও গ্রহণ করতে পারেন। তাহলে ইনফেকশনের যে জটিলতাগুলো আছে সেগুলো কিছুটা কমাতে সাহায্য করবে। কুসুম গরম পানি মাঝে মাঝে পান করতে পারেন। প্রচুর পরিমাণে ফলমূল শাকসবজি গ্রহণ করার পাশাপাশি অতিরিক্ত পরিমাণে রিফাইন কার্বোহাইড্রেট যেগুলো আছে বা যেই খাবারগুলোর কথা আমরা বলে থাকি যে সাদা আটা থেকে তৈরি করা খাবার, এগুলো কিন্তু এড়িয়ে চলতে হবে। যেমন সেটি পাউরুটি হতে পারে, সেটি পাস্তা হতে পারে, বা বাইরে থেকে কিনে নিয়ে আসে বিভিন্ন ধরনের বার্গার, স্যান্ডউইচ বা এই জাতীয় খাবার যেগুলো আছে এগুলোও কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। টেস্টিং সল্ট, ক্যাচআপ এই জাতীয় জিনিসগুলো এড়িয়ে চলতে হবে, কেননা এগুলো কিন্তু দেখা যায় যে আপনার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনজনিত সমস্যা বাড়িয়ে দিতে পারে। লাল মাংস, গরুর মাংস, খাসির মাংস, ভেড়ার মাংস, দুম্বার মাংস এগুলো এড়িয়ে চলার চেষ্টা করতে হবে, কেননা অতিরিক্ত লাল মাংস গ্রহণ করার ফলে এই জটিলতাগুলো বেড়ে যেতে পারে। আর ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনজনিত সমস্যা আমরা সবসময় বলে থাকি অতিরিক্ত মশলাদার খাবার এড়িয়ে চলতে হবে, কেননা অতিরিক্ত মশলাদার খাবারও এই সমস্যা বাড়িয়ে দিতে পারে। কম মশলা জাতীয় পাতলা তরল লিকুইড যে খাবারগুলো আছে সেগুলো তো গ্রহণ করবেন, তরকারিগুলো ভুনে নেওয়ার পরিবর্তে চেষ্টা করতে হবে সেগুলো পাতলা ঝোল করে তৈরি করে গ্রহণ করার জন্য। এরপরে যদি অন্যান্য খাবারগুলোর কথা বলতে হয়, যে আপনি আপনার খাবারের যে তালিকায় কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, পানি এটির একটি গুড রেশিও তৈরি করে গ্রহণ করার চেষ্টা করবেন, তাহলে দেখা যাবে সেটি কিন্তু আপনার এই সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে সাহায্য করবে। আর যাদের ফ্রিকুয়েন্টলি বা বারে বারে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনজনিত সমস্যা হয় তারা অবশ্যই ডাক্তারের অবজারভেশনে থাকবেন, তাহলে দেখা যাবে যে এই সমস্যাগুলো কিন্তু প্রকট আকার ধারণ করবে না। যৌন সমস্যাগুলো প্রতিরোধে কি কি করণীয়? আমাদের লাইফস্টাইল মডিফিকেশন, যেমন আমরা সঠিক সময় খাবো, পরিমিত আহার করব, ফাস্ট ফুড বর্জন করব, সঠিক সময়ে ঘুমাবো, কম হোক বেশি হোক এক ধরনের শারীরিক পরিশ্রম যেটা বলি বা ফিজিক্যাল এক্সারসাইজ বলি এগুলো করব, যতটা সম্ভব স্ট্রেস, টেনশন এবং অ্যাংজাইটি থেকে দূরে থাকবো। এই কতগুলো জিনিস মানলে দেখা যায় যে 70% ক্ষেত্রেই কিন্তু পেশেন্টের আর এই ইরেকটাইল ডিসফাংশন বা যৌন সমস্যাগুলো কিন্তু হয় না। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমরা এই বর্তমান আরবানাইজেশনের যুগে ভিটামিন ডি কিন্তু অনেক ডিপ্রাইভড। এই ভিটামিন ডি কিন্তু যৌন সমস্যা তৈরি করে। আমরা চেষ্টা করবো রোদে যাওয়ার, চেষ্টা করবো সামুদ্রিক মাছ খাওয়ার। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং এনটিভিকে অনেক ধন্যবাদ এত সুন্দর এবং চমৎকার একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যৌন সমস্যার অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। যেমন গাইনোকোমেশিয়া বলতে আমরা বুঝি পুরুষের বুকের শেপ যখন মেয়েদের স্তনের মতো হয় সেটাকে আমরা গাইনোকোমেশিয়া বলে থাকি। তো আগে কিন্তু এটাকে গুরুত্বপূর্ণ ভাবা হতো না, কিন্তু এটা একটা সাইকোসোশাল প্রবলেম। অর্থাৎ এটা নিয়ে দেখা যাচ্ছে উনি দিব্যি হাঁটাচলা করছেন ঠিকই, তার জীবন মরণ সমস্যা হচ্ছে না, কিন্তু উনি মনস্তাত্ত্বিকভাবে কিন্তু প্রচণ্ড রকমের ক্রিপল, সংকুচিত এবং সবসময় নিজেকে গুটিয়ে রাখতে পছন্দ করতেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।